তো দেখো আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি। তো এই উদাহরণে দেখতে পাচ্ছ কি কি আছে, প্রসেস আছে, বাস টাইম আছে আর অ্যারাইভাল টাইম আছে। এখন আমরা এই একটা উদাহরণ দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর শর্টেজ জব ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং সবকিছুই করতে পারবো। তো আমরা প্রথমেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেখবো, মানে কি আগে আসলে আগে পাবেন এইরকম টেকনিক। তো যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে কিন্তু সেটাকেই ফলো করতে হবে। মানে সবার আগে কে আসছে, 0, তারপর 1, তারপর 2, তারপরে 3 তো নাই, ওটা আমরা হ্যান্ডেল করব, তারপর হচ্ছে 4, তারপর 5। আর যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে এই সিকোয়েন্স মেনটেন করতে হবে, P1, তারপর P2, P3, তারপর P4, তারপর P5। বুঝা গেছে? তো যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং এইটাকে সলভ করার জন্য আমাদের একটা কি লাগবে, গান চার্ট লাগবে, গ্যান চার্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয়, গ্যান চার্ট। গ্যান চার্ট, আমাদের একটা কি লাগবে, গ্যান চার্ট লাগবে। তো একটু কালারফুল করে দেই, গ্যান চার্ট। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে রেডি কিউ লাগবে আমাদের একটা। যদিও রেডি কিউ পরীক্ষাতে না আঁকালেও চলবে, তারপর আমরা মানে আঁকাই আর কি। এটা হচ্ছে, এটা কি রেডি কিউ, এটা হচ্ছে রেডি কিউ। তো এখন আমরা যখন অ্যালগোরিদমটা শুরু করব তখন আমাদের ঘড়িতে সময় কত, ঘড়িতে সময় হচ্ছে 0। বোঝা গেছে? তো ঘড়িতে যখন সময় হচ্ছে 0 তখন ঠিক ওই টাইমে কে আসছে, আধা ঘন্টা লাগবে। তো আমাদের যখন ঘড়িতে সময় হচ্ছে 0 তখন আমাদের যেই প্রসেসটা আছে সেটা কি, P4। তো P4 কে আমরা প্রথমে 0 টাইমে আমরা রেডি কিউতে আনবো। ঠিক আছে, রেডি কিউতে আনবো হচ্ছে P4 কে। তো এখানে না লিখে আমি P4 কে উপরে লিখি বা নিচে লিখি P4। এখন P4 এর বাস টাইম কত, P4 হচ্ছে, তার বাস টাইম হচ্ছে 3, এতটুকু সময় নিয়ে সে আসছে। তো এটা যেহেতু FCFS, এ কিন্তু ধরলে পারে একদম শেষ করে দিয়ে তারপর ছাড়ে। তার মানে যাকে ধরবে তাকে শেষ করে দেবে। তো রেডি কিউতে এখন কে আছে, রেডি কিউতে আছে আমাদের 3। তো এই যে 3 আছে, একে আমরা যদি প্রসেস করি, মানে P4 এখন প্রসেস পাবে, এবং P4 কে প্রসেস করলে বা প্রসেস করতে আমার কতটুকু সময় লাগতেছে, 3 মিনিট বা 3 ঘন্টা সময় লাগতেছে। ঠিক আছে, 3 মিনিট লাগতেছে। তো এখন আমাদের ঘড়িতে সময় কত, 3। তো ঠিক সময় যখন 3, তখন দেখো আমাদের ঘড়িতে যখন সময় 3 তখন দেখো অনেকগুলো নতুন প্রসেস চলে আসছে। যেমন হচ্ছে P3 আসছে, মানে একটার দিকে P3 আসছে, দুইটার দিকে P1 আসছে। ঠিক আছে, মানে তিনটা সময়, যখন তিনটার মধ্যে কিন্তু আরো দুইটা নতুন প্রসেস চলে আসছে। মানে একটা সময় চলে আসছে হচ্ছে P3, সে আসে অপেক্ষা করতেছে। আবার যখন ঘড়িতে সময় ছিল 2টা তখন P1 এসে উপস্থিত, মানে উপস্থিত হয়ে আছে, মানে অপেক্ষা করতেছে। তার মানে এখন আমাদের রেডি কিউতে আসবে কে কে, প্রথমে আসবে P3, P3 প্রথমে আসবে, P3। ঠিক আছে, তো P3 কতটুকু সময় তার লাগবে, তার লাগবে হচ্ছে 8 মিনিট বা 8 ঘন্টা। তারপরে কি আসছে, তারপরে আসছে হচ্ছে আমাদের P1। P1 কতটুকু সময় লাগবে, তার তার হচ্ছে লাগবে হচ্ছে 6 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা দেখতেছি যে আমাদের ঘড়িতে হচ্ছে সময় বাজে 3, আর অলরেডি আমাদের এই P4 এর কাজ কিন্তু শেষ। এখন কাজ আছে হচ্ছে P3 এবং P1 এর। তো সবার আগে কি আসছে, P1 আসছে, P3 আসছে। তো এখন আমরা P3 কে প্রসেস করব। তাহলে P3 কে যদি আমরা প্রসেস করি তাহলে কতটুকু সময় লাগে, তার 8 সেকেন্ড। তাহলে 8 আর 3 কত হয়, 8 আর 3 8 9 10 11, 11 হয়। ঠিক আছে, 11। তো এরপরে দেখতেছি আমাদের ঘড়িতে সময় কত, 11। এখন এই 11টার মধ্যে দেখো আরো নতুন নতুন প্রসেস চলে আসছে, যেমন P2 আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে P5 আসছে। তো আমাদের রেডি কিউতে কিন্তু এখন প্রথমে আসবে কে, আসবে হচ্ছে, যেমন 4টার সময় থেকে এসে অপেক্ষা করতেছে P5, তার মানে সে আগে আসছে। তো P5 আসছে, তার কতটুকু সময় লাগবে, তার সময় লাগবে হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে সর্বশেষে আসছে P2, এবং P2 কতটুকু সময় লাগবে, P2 সময় লাগবে হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এই এখন আমরা হচ্ছে দেখলাম যে P3 কেও কিন্তু আমাদের প্রসেস করা শেষ। তো P3 একটু সুন্দরভাবে লিখি, আমাদের P3 কে প্রসেস করা শেষ, তার মানে এটাও শেষ। এরপরে হচ্ছে প্রসেস পাবে কে, P1। তো
তো P1 কে আমরা প্রসেস করলাম, P1 কে প্রসেস করব কত সেকেন্ড ধরে? 6 সেকেন্ড ধরে। তার মানে 6 আর 11 কত হয়? 6 আর 11 হচ্ছে 17 হয়। তো P1 শেষ, তারপরে হচ্ছে P5। তো P5 কতটুকু সময় লাগবে? 4 সেকেন্ড লাগবে। তার মানে 17 আর 4 21, ঠিক আছে। আর সর্বশেষ এটাও শেষ হয়ে গেল এবং সর্বশেষ আছে কে? P2, এবং P2 কতটুকু সময় লাগবে? 2 সেকেন্ড লাগবে। তো এখানে লিখবো কত? P2 কতটুকু সময় লাগতেছে? 2 সেকেন্ড, মানে 21 আর 2 এ 21 আর 2 এ 21, 23, বুঝা গেছে? 23 মিলি সেকেন্ড। তো এখন আমরা যেহেতু গ্যান্ট চার্ট আঁকাই ফেলেছি, এখন আমরা গ্যান্ট চার্ট থেকে কিন্তু চাইলে ওই যে টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করতে পারি। তো এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমাদের যে সূত্র দুটা ছিল, একটা হচ্ছে টিএটি। টিএটির মূল যে সূত্র সেটা হচ্ছে কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ঠিক আছে। এটা হচ্ছে টিএটির মূল সূত্র। আর ওয়েটিং টাইমের যে মূল সূত্রটা সেটা হচ্ছে টিএটি মাইনাস বিটি। আবার টিএটি আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টিএটি ইকুয়াল টু বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, ঠিক আছে। তো এই মূল তিনটা সূত্র সবসময় মনে রাখতে হবে। তো এখন এই যে প্রবলেম, এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে। যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে টিএটি নির্ণয় করার জন্য কিন্তু এই সূত্র, বোঝা গেছে? তো এখানে আমরা একটা কলাম তৈরি করি, একটা হচ্ছে টিএটির জন্য আর একটা হচ্ছে এর জন্য, ঠিক আছে। তো এখানে থাকবে ধরো যে আমাদের টিএটি মানে টার্ন অ্যারাউন্ড টাইম, এই কলামে থাকবে টিএটি এবং এই কলামে থাকবে হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, বুঝা গেছে? তো আমরা যদি টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম যদি বের করতে চাই এই উদাহরণ থেকে, এখানে যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া আছে তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু এই সূত্র দিয়ে বের করতে হবে। দেখো এটা কি? সিটি মাইনাস এটি, মানে কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো আমরা যদি P1 এর কমপ্লিট টাইম যদি বের করতে চাই, P1 এর কমপ্লিট টাইম কত দেখো তো? P1 এর কমপ্লিট টাইম দেখো, এই যে এটা, মানে ডানে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট টাইম। P1 এর কমপ্লিট টাইম কত? 17। আর যেহেতু এখানে অ্যারাইভাল টাইম আছে তাহলে কমপ্লিট টাইম থেকে অ্যারাইভাল টাইম যদি আমরা বিয়োগ করি, কমপ্লিট টাইম কত? 17, 17 থেকে যদি আমরা 2 বাদ দিই কত থাকে? 15 হয়। তার মানে এটা হবে 15, বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু করতে হবে যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে, তাহলে এটা হবে 15। এরপরে যদি আমরা P2 র টার্ন অ্যারাউন্ড টাইম যদি বের করতে চাই, P2 দেখো কোথায় কমপ্লিট হয়েছে? 23 সেকেন্ডে সে কমপ্লিট করতে পারছে তার জবকে। তো P2 টার্ন অ্যারাউন্ড টাইম যদি বের করতে হয় তাহলে সিটি মাইনাস এটি, মানে কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে P2 এর কমপ্লিট টাইম 23 আর অ্যারাইভাল টাইম কত? 5। তাহলে 23 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকে? 18 সেকেন্ড। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হবে কত? 18, ঠিক আছে। তারপরে সেম ভাবে P3 যদি আমরা বের করি, P3 এর কমপ্লিট টাইম কত? 11। 11 থেকে যদি আমরা অ্যারাইভাল টাইম কত? 1 যদি বাদ দেই কত হয়? 10 হয়। সেম ভাবে P4 যদি বের করি, P4 এর হচ্ছে কমপ্লিট টাইম হচ্ছে 3 আর P4 এর অ্যারাইভাল টাইম 0, তার মানে 3 থেকে 0 বাদ দিলে 3ই হয়। তারপর P5 এর কমপ্লিট টাইম 21 এবং এর অ্যারাইভাল টাইম কত? 5। তাহলে 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকে? 16 থাকে, ঠিক আছে। তো এরপরের কাজ হচ্ছে ওয়েটিং টাইম বের করা। তো ওয়েটিং টাইম বের করার জন্য দেখো যে সূত্রটা আছে টিএটি মাইনাস বিটি, মানে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম বিয়োগ করতে হবে। তো আমাদের এটা হচ্ছে বাস টাইমের কলাম আর এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের কলাম। তো এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কি? ওয়েটিং টাইম। তাহলে 15 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত হয়? 9 হয়। তারপরে 18 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হয়? 16 হয়। 10 থেকে যদি 8 বিয়োগ করি 2 হয়। 3 থেকে যদি 3 বিয়োগ করি 0 হয়।
16 থেকে যদি 4 বিয়োগ করি 12 হয়। তো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে সবগুলো ওয়েটিং টাইম যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? এভারেজ ওয়েটিং টাইম। এখান থেকে আমরা বের করে দেখি যে এভারেজ ওয়েটিং টাইম যদি আমরা বের করি তাহলে 9 প্লাস 16 প্লাস 2 প্লাস 0 প্লাস 12। এবং এদেরকে আমি কত দিয়ে ভাগ দেবো? 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? এভারেজ ওয়েটিং টাইম আমরা পাবো। ঠিক আছে, এটা একটু ছোট করে দিই। এরপর আমরা যদি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এভারেজ টিএটি, তাহলে সেটা কি হবে দেখো। তাহলে সবগুলো টিএটি আমাদেরকে যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 যোগ 18 যোগ 10 যোগ 3 যোগ 16 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে? এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো বুঝতেই পারছো এইভাবে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে এইভাবে আসলে ওয়েটিং টাইম টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হয়। এখন ঘটনা হচ্ছে কি, যদি এখানে ধরো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, ধরো যে নাই, ধরো কিচ্ছু নাই, ঠিক আছে, অ্যারাইভাল টাইমে কলামটাই দেওয়া নাই, হতে পারে না? এরকমও কিন্তু উদাহরণ আছে। তখন আমরা কি করব? তখন দেখো, আমরা যদি এই সূত্রটার দিকে যদি খেয়াল করি, দেখো টি সমান সিটি মাইনাস এটি। তো যখন কোনো অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে না যে কোনো অ্যালগোরিদমে যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে সেখানে অ্যারাইভাল টাইম কত হবে বলতো? অ্যারাইভাল টাইম হবে হচ্ছে 0। আবারও বলতেছি, কোনো শিডিউলিং অ্যালগোরিদমে যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে সেখানে অ্যারাইভাল টাইমের মান কত হবে? 0 হবে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে? সিটি হয়ে যাবে, মানে অনলি কমপ্লিট টাইম। তখন সেখানে কিন্তু অ্যারাইভাল টাইম থাকবে না। তার মানে টি সমান সিটি মাইনাস এটি, এটির মানই তো 0। তখন জাস্ট সিটি হয়ে যাবে, সেটা মানে কমপ্লিট টাইম। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে কমপ্লিট টাইম কোনটা হবে বলতো? কমপ্লিট টাইম হবে হচ্ছে এই প্রত্যেকটা প্রসেসের ডানের যে ভ্যালুটা আছে এটা সব সময় কমপ্লিট টাইম হবে, এবং কমপ্লিট টাইম ইকুয়াল টু হবে টার্ন অ্যারাউন্ড টাইম। যদি কোনো যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে টি ইকুয়াল টু হবে হচ্ছে সিটি, অনলি সিটি। বুঝা গেছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই তো বুঝতেই পারলে যে এফসিএফএস ব্যবহার করে যদি আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেটা সলভ করব, আর যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করব, সেটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এরপরে আমরা দেখব যে শর্টেড জব ফার্স্ট ব্যবহার করে কিভাবে আসলে শিডিউলিং করা হয়, বা যে প্রিমিটিভ ছিল নন প্রিমিটিভ ছিল সেটা কিভাবে সলভ করা যায়, আমরা পরের ভিডিওতে সেগুলো দেখব আর কি।